আসসালামু আলাইকুম। এইচএসসি 27 আজকে তোমাকে আমি একটা কাঠগড়ায় দাঁড় করাবো। তোমার যে ইয়ার ফাইনাল পরীক্ষা গেল, এই ইয়ার ফাইনাল পরীক্ষা আমি নিশ্চিত তোমাদের মধ্যে অনেকেরই ইয়ার ফাইনাল পরীক্ষা অনেকটাই খারাপ হয়েছে। এবং সত্যি কথা বলতে তোমার যখন রেজাল্ট দিবে তখন তোমার প্রত্যাশার চাইতে অনেক কম নাম্বারও তুমি পাইতে পারো। তুমি দেখতে পারো যে এক দুইটা সাবজেক্ট তুমি ফেল পর্যন্ত করে গেছো। এমন অবস্থা অনেকের হয়, সবসময় আমরা দেখে আসছি যে প্রত্যেকটা ব্যাচেই এই অবস্থা হয় ইয়ার ফাইনালে। তো এর কারণ কি? নিজে কি কখনো জিজ্ঞাসা করছো যে ইয়ার ফাইনাল পরীক্ষাটা আমার এরকম হওয়ার কারণ কি? আমি তো এতটাও খারাপ একজন স্টুডেন্ট ছিলাম না। আমি তো মোটামুটি ভালো একটা রেজাল্ট করছিলাম, এসএসসি পরীক্ষায় এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পেয়েই কলেজে উঠলাম। তারপরে আমার ইয়ার ফাইনাল পরীক্ষায় এতটা খারাপ হওয়ার কারণ কি? এক কথায় যদি বলতে হয়, এইচএসসি 27 তোমাদের মধ্যে অনেকেই এখনো বুঝতে পারছো না যে এসএসসি পরীক্ষার সিলেবাস এবং এইচএসসি পরীক্ষার সিলেবাস এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং এইচএসসি পরীক্ষার পড়াশোনা যে কতখানি বিস্তৃত। যদি এইচএসসি পরীক্ষা সিলেবাসটা একটা সমুদ্রের সমান হয়, এসএসসি পরীক্ষার সিলেবাসটা হচ্ছে জাস্ট এক বালতি পানির সমান। তো আমি একটা উপমা দিলাম, একটা মেটাফোর ইউজ করলাম জাস্ট তোমাকে সিলেবাসের এক্সটেন্টটা বোঝানোর জন্য যে এতটাই বড় এইচএসসি পরীক্ষার কন্টেন্ট। তো এখন মনে রাখতে হবে যে ইয়ার ফাইনাল পরীক্ষায় যে ভুলগুলোর জন্য আসলে তোমার এখন এই অবস্থা, তোমার যখন টেস্ট পরীক্ষা সামনে চলে আসবে, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে ভাইয়া হয়তো টেস্ট পরীক্ষা কবে নাগাদ হতে পারে। আমরা এখানে একটা ধারণা বা অনুমান রাখতে পারি যে হয়তো বা ফেব্রুয়ারি বা মার্চের দিকে তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ওকে, এটা আমরা জাস্ট একটা অনুমান করে রাখলাম যে এই সময়ের মধ্যে হয়তোবা তোমাদের কলেজ থেকে টেস্ট পরীক্ষা নোটিশ দিতে পারে। তো এখন তাহলে তুমি বলতে পারো যে আমার হাতে কত মাস সময় বাকি আছে? জুলাই মাস তো অলমোস্ট শেষই, 15 দিন আছে, এটা বাদই দাও। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আর মাত্র 6 মাস। এবং একটা স্টুডেন্ট যে হচ্ছে একাডেমিকে ভালো একটা রেজাল্ট করে এডমিশনে খুব ভালো একটা রেজাল্ট করবে, যে সরকারি মেডিকেলে চান্স পাবে, যে ঢাকা ভার্সিটিতে চান্স পাবে, কিংবা সরকারি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, বুয়েটে চান্স পাবে, কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে যারা টপ পজিশন হোল্ড করবে, তুমি যদি তাদের কথা চিন্তা করো, তারা কি করবে? তারা হচ্ছে এই 6 মাসে নিজের সিলেবাসটা সুন্দর মতো গুছিয়ে আনবে, পুরো এইচএসসি পরীক্ষার কন্টেন্টটা। তাহলে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা কেন খারাপ হলো, এটা তোমাদের পার্সপেক্টিভ থেকে আমি চিন্তা করার চেষ্টা করব, এবং এটার সলিউশন কি হতে পারে যেন সামনের টেস্ট পরীক্ষা যেটা তোমার সামনে করা নাচছে, অথবা সামনের যে সময়টা তোমাদের জন্য খুব ভাইটাল একটা সময়, যে সময় তোমার একটা কামব্যাক দিতে হবে, যেই সময়ে তোমার নতুন সিলেবাস শেষ, নতুন পড়ার পাশাপাশি বিগত বছরে ইয়ার ফাইনালের যে সিলেবাসগুলো তোমার ঘাটতি আছে, যেই চ্যাপ্টারগুলো পড়া আছে, সেগুলো কিন্তু তোমার পরে শেষ করতে হবে এই সময়ের মধ্যে। তো সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তাহলে ইয়ার ফাইনাল পরীক্ষা খারাপ হওয়ার কারণ কি? কারণ তুমি ইয়ার ফাইনাল পরীক্ষার আগে তোমার যতটুকু সিলেবাস ছিল সেই সিলেবাসটা তুমি কমপ্লিট করে যেতে পারো নাই। বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে একই অবস্থা। এবং আমি ধরে নিব যে অন্তপক্ষে 60 to 70% স্টুডেন্ট কমপক্ষে থাকবে যারা বাংলা, ইংরেজি, আইসিটি এই জিনিসগুলো মোটামুটি মানে জাস্ট পরীক্ষার হয়তো বা আগের রাতে পড়ে তারা হচ্ছে পরীক্ষায় গেছে। তো আমি আবারও তোমাদের মনে করাই দিই যে এইচএসসি 25 ব্যাচ, অর্থাৎ তোমাদের 2 বছর আগের যে ব্যাচটা এইচএসসি দিল, এইচএসসি 26-এর তো পরীক্ষা এখন চলতেছে, ওরা বেশ স্ট্রাগলের মধ্যে পরীক্ষা দিচ্ছে। সারা বাংলাদেশের অবস্থায় মোটামুটি খারাপ বিভিন্ন জেলায়। তো যাই হোক, এইচএসসি 25-এর কথা তুমি যদি চিন্তা করো, ইংরেজিতে রেকর্ড সংখ্যক ফেল করছিল। তো তাদেরও হয়তো বা তোমাদের মতোই ধারণা ছিল যে জাস্ট পরীক্ষার আগের রাতে আমি কয়েকটা সাজেশন পড়ে যাব, সেখান থেকে উত্তর লিখে আসবো, আর বোর্ড পরীক্ষা যাই লিখবো তাতেই তো নাম্বার দিবে। সিনারিও এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পরীক্ষার্থীরা এইচএসসিতে ফেল করে, যেইখানে আগে এইচএসসিতে এ প্লাস না পাওয়াটা কঠিন ব্যাপার ছিল, এখন সেখানে পাশ করাটা অনেকটা কঠিন হয়ে গেছে। সো তোমার পড়াশোনার ক্ষেত্রে মাইন্ডসেট এভাবেই ধরে রাখতে হবে যে বাংলা বলো, ইংরেজি বলো, আইসিটিতে এই সাবজেক্টগুলোও তোমার খারাপ হতে পারে। সায়েন্সের সাবজেক্টটা আমি বাদ দিলাম। ওকে, সায়েন্সের সাবজেক্টগুলো দেখা যায় মোটামুটি তোমরা ভালোই গুরুত্ব দিয়ে পড়ো, কিন্তু এই বাংলা, ইংরেজি, আইসিটি এই জিনিসগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়ো না। এরপর সিলেবাস বাকি বলতে আমি আরেকটা কথা বুঝাই, যেমন এখন থেকেই তোমরা বাছাই করা শুরু করছো যে ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজির কোন চ্যাপ্টারগুলো পড়লে আমার এমনিতেই কমন চলে আসবে। তো ব্যাপার কি, তোমার হয়তোবা
সিকিউ এর জন্য তোমার কিছু সিলেক্টিভ চ্যাপ্টার তুমি পড়তে পারো, যেটা বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি বুঝে যাবা, কিন্তু এমসিকিউ কিন্তু যে কোনো চ্যাপ্টার থেকে হতে পারে। সো তোমার কিন্তু কোনো চ্যাপ্টার বাকি রাখার কোনো অপশন থাকে না। এবং এইচএসসি পরীক্ষার আগে তুমি যদি চিন্তা করো যে এই চ্যাপ্টার আমি পড়বো না, ওই চ্যাপ্টার আমি পড়বো না, এই চ্যাপ্টার আমি একটু কম দেখে যাব, এরকমটা করলে দেখবা তোমার একাডেমিকের এটা একটা মানে লিমিটেশন আমি বলবো। তোমার হাতে যে সময় আছে সেই সময়টা তুমি নষ্ট করতেছো, এবং এর ইফেক্টটা তুমি একাডেমিকেও পাবা, তুমি এডমিশনে গিয়ে হারে হারে টের পাবা। সো সিলেবাস বাকি ছিল, এটা একটা কথা। এখন টেস্ট পরীক্ষার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করা উচিত। টেস্ট পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, তুমি মনে রাখবা যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 5 মাস তুমি টার্গেট নাও। এই 5 মাসে তোমার কি করতে হবে, তোমার টেস্ট পরীক্ষার যে মানে ধরো সেকেন্ড পেপারে যে সিলেবাসটা সেটা শেষ করতে হবে, তোমার তো ফুল সিলেবাস। এর পাশাপাশি তোমার ইয়ার ফাইনালের যে চ্যাপ্টারগুলো তোমার পড়া বাকি ছিল সেই চ্যাপ্টারগুলো কিন্তু তোমার পড়ে ফেলতে হবে এই 5 মাসের মধ্যে। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল টার্গেট। ওকে, তাহলে তোমার টার্গেট হচ্ছে এই 5 মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে হচ্ছে গুছিয়ে আনতে হবে। জানুয়ারি মাসটা হচ্ছে রিভিশনটা দিয়ে তুমি ফেব্রুয়ারি মাসে তাহলে ধরো এক্সামে বসে যেতে পারবা। টেস্ট পরীক্ষা কিন্তু আগেও হতে পারে, এটা আমি জাস্ট অ্যাজাম্পশন করে বলছি, এবং এই জন্যই ডিসেম্বর পর্যন্ত হাতে রাখছি। ওকে, যেন জানুয়ারি মাসটা তোমরা একটু হাতে রাখতে পারো এবং সেখানে যেন পর্যাপ্ত মানে সময় নিয়ে একটু রিভিশন দিতে পারো আর কি। তো এই ছিল আমার প্রথম কথা। তাহলে আশা করি বুঝে গেছো। এবং বুদ্ধিমান সেই যে আসলে এই 5 মাসকে ধরে রেখে এই পড়ার যে রুটিনটা, নিজে টার্গেটটা হচ্ছে গুছাই ফেলবে। এটাকে তুমি ডেইলি টার্গেট বানাও, তুমি উইকলি টার্গেট বানাও, তুমি মান্থলি টার্গেট বানাও। তুমি আগামীকাল কি শেষ করবা, এক সপ্তাহের মধ্যে তুমি কি শেষ করবা, এক মাসের মধ্যে তুমি শেষ করবা, এই ক্যালেন্ডার তুমি যদি বানাইতে না পারো তাহলে দেখবা তোমার জন্য কিন্তু এই জিনিসটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে লাস্টের দিকে। 2 নাম্বারটা দেখো, প্ল্যান্ড স্টাডি। তুমি হয়তো বা পড়াশোনা করছো, আমি এমন বলবো না পড়ার টেবিলে তুমি বসোই নাই, তুমি বসছো পড়ার টেবিলে, কিন্তু এলো পাথারি ভাবে পড়াশোনা করছো, অর্থাৎ প্ল্যান্ড ওয়েতে তুমি কোনো স্টাডি করো নাই। এখন আমি বলি যে কিভাবে তুমি প্ল্যান্ড ওয়েতে স্টাডি করতে পারতা। আমরা সবসময় একটা কথা বলি যে একজন স্টুডেন্টের কোন একটা চ্যাপ্টার যখন সে পড়তে বসে, কোন সময় অথবা কিভাবে বুঝবে যে এই চ্যাপ্টারের সবকিছু তার পড়া কমপ্লিট হয়েছে। 1 নাম্বার, তোমার হচ্ছে মেইন বইটা খুব ভালো মতো পড়তে হবে। মেইন বইয়ের তুমি যে কনসেপ্ট পড়বা, দেখো এই কনসেপ্ট তুমি হচ্ছে কোনো স্লাইড দেখে অথবা কোনো একটা এআই জেনারেটেড কোনো একটা সামারি দেখে কখনোই এটাকে কম্পেয়ার করতে পারবা না। মানুষের হিউম্যান ব্রেইনটা এভাবেই রেডি করা হয়েছে যে তুমি কোনো একটা জিনিস পড়ার পরে যখন সেটা তোমার মাথার মধ্যে প্রসেসড হবে, সেটার একটা রেসিডুয়াল নলেজ তোমার থেকে যাবে, এবং তুমি দেখবা যে তখন এই রেসিডুয়াল নলেজটাকে কাজে লাগিয়ে অনেক ভালো কিছু করতে পারতেছো তুমি। ওকে, তো এই জিনিসটা কাজে না লাগানোর জন্যই তোমাদের এই সমস্যা। তোমাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি কিন্তু এখন অনেক কমে গেছে। তোমাদের অ্যাটেনশন স্প্যান, তোমরা কতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারো সেটা নিয়ে আমার খুবই ঘোরতর সন্দেহ। মানে তোমরা হচ্ছে রিলস জেনারেশন বলা হয় তোমাদেরকে। তো একটাই কথা, প্ল্যান স্টাডি করার জন্য তুমি কিভাবে বলবো ভাইয়া, কয়েকটা চেক পয়েন্ট বলবে, এই পয়েন্টগুলো তুমি খেয়াল করো। প্রথমে মেইন বইটা খুব ভালো মতো কনসেপ্ট বুঝে বুঝে লাইন বাই লাইন পড়ে ফেলো। তুমি যখন কোন একটা চ্যাপ্টার নতুন করে পড়বা তখন এনশিওর করবা তুমি যেন বইয়ের প্রত্যেকটা লাইন পড়ো। ওকে, এইচএসসি 27 বুঝতে পারছো তো? তুমি যখন মেইন বই থেকে কোন একটা চ্যাপ্টার পড়ো প্রথমবারের মতো, তখন তুমি এটা এনশিওর করবা যে মেইন বইয়ের প্রত্যেকটা লাইন তুমি পড়তেছো। তো এই জিনিসটা করার জন্য তোমার কি করতে হবে, একটা ভালো ক্লাস যদি তুমি করে ফেলো তাহলে দেখবা অনেক অনেক হেল্পফুল হচ্ছে জিনিসটা। এখন আমি তোমাদেরকে একটা ইউটিউবের চ্যানেলের সাথে পরিচিত করাই দিই। এটা হচ্ছে আমাদের রোড টু টিএমসি ইউটিউব চ্যানেল। এখন রোড টু টিএমসি ইউটিউব চ্যানেলের সাথে কেন পরিচিত করে দিলাম, এখানে কয়েকটা প্লে লিস্ট আছে। দেখো, কম্প্যাক্ট মেডিকেল কোর্স জিকে ইংলিশ, কম্প্যাক্ট মেডিকেল কোর্স বায়োলজি, কম্প্যাক্ট মেডিকেল কোর্স ফিজিক্স, কম্প্যাক্ট মেডিকেল কোর্স কেমিস্ট্রি। এখন ভাই বলতে পারো যে ভাই এগুলো তো মেডিকেল কোর্স, তাহলে আমাদেরকে কেন ইন্ট্রোডিউস করে দিচ্ছেন এগুলোর সাথে? কারণ আমরা ইউটিউবে কিন্তু এই ক্লাসগুলো একদম ফ্রি রেখে দিছি। অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তুমি এই কম্প্যাক্ট মেডিকেল কোর্সের হচ্ছে ক্লাস আছে, তুমি একদম ফ্রিতে আমাদের রোড টু টিএমসি ইউটিউব চ্যানেলে গিয়ে এই ক্লাসগুলো তুমি দেখতে পারবা। এখন আমি কেন দেখাইলাম, কারণ এই ক্লাসগুলো আমরা কিন্তু মেইন বই ধরে ধরে হচ্ছে পড়াই,
এই ক্লাসগুলো মেইন বই ধরে ধরে হচ্ছে পড়ানো হয়েছে। এখন এইচএসসি 27 আরটিডিএস থেকে কিন্তু তোমাদের জন্য অ্যাডভান্স প্রি মেডিকেল ব্যাচ আনা হয়েছিল, সেখানে আমরা কিন্তু মেইন বই ধরে ধরে পড়াই। কয়েকদিন পরে তোমাদের জন্য প্রি মেডিকেল ব্যাচ আনা হবে, সেখানেও আমরা কিন্তু মেইন বই ধরে ধরে পড়াবো। সো মেইন বই ধরে ধরে পড়ানোর উদ্দেশ্য একটাই, মেইন বই নিয়ে তোমাদের যে ভীতি থাকে, যে সংশয় থাকে, সেটা যেন পুরোটা কেটে যায়। সো তুমি যদি একটা ভালো ক্লাস দেখে ফেলতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য মেইন বই পড়াটা অনেক বেশি ইজি হবে। এইচএসসি 27 এর জন্য আরটিডিএস এর যে প্রি মেডিকেল কোর্স আসবে, সেখানে তোমাদের মতো করে, তোমাদের জন্য ডিজাইন করে এই কোর্সটা সাজানো হবে, যেখানে মেইন বইটা ধরে ধরে পড়াবো। আর এই কোর্স গুলো আসলে হচ্ছে একটু শর্ট সময়ের মধ্যে চ্যাপ্টারটা মানে পুরো চ্যাপ্টারটা পড়ানো হয়েছে। যেটা হচ্ছে তুমি যখন একটা চ্যাপ্টার ভালো করে পড়ে ফেলবা, তখন তুমি যদি এটা দেখো তাহলে সবচেয়ে বেশি হেল্প হবে। কিন্তু তারপরও তুমি কোন একটা চ্যাপ্টার পড়ার আগে এখান থেকে দেখতে পারো মেইন বই সম্পর্কে ভালো একটা ধারণা নেওয়ার জন্য মেইন বইয়ে কি আছে, ঠিক আছে? তাহলে তুমি ফ্রিতে আমাদের রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে গিয়ে এই ক্লাসগুলো একবার দেখে আসতে পারো কোন একটা চ্যাপ্টার শুরুর আগে। আমার মনে হয় কিছুটা হলেও তোমার অবশ্যই হেল্প হবে। তো মেইন বইটা তুমি ভালো করে পড়ার পরে তারপরে তুমি কোত্থেকে অনুশীলনী করবা, বইয়ের মধ্যেই আছে অনুশীলনী প্রশ্ন। ওকে, অনুশীলনী প্রশ্ন আছে বইয়ের মধ্যেই আছে কি অনুশীলনী প্রশ্ন। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করাই দিই আমাদের আরটিডিএস এর যেই বইগুলোর সাথে। এটা হচ্ছে আরটিডিএস এর নতুন এডিশনের আমাদের ম্যাটেরিয়ালস, যেখানে টোটাল 16টা বই আছে। যেমন এখানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্র্যাকটিস বুক দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার প্র্যাকটিস বুক দেখতে পাচ্ছ। তো এই প্র্যাকটিস বইগুলোতে আমরা কি করছি, এই প্র্যাকটিস বইগুলো হচ্ছে তোমরা নিতে পারবে যদি তোমরা হচ্ছে আমাদের আরটিডিএস এর প্রি মেডিকেল কোর্সে সামনে যেটা আসবে সেটা যদি এনরোল করো, তাহলে ডিসকাউন্টেড প্রাইসে তুমি নিতে পারবা। অবশ্যই এই বইগুলো সবচেয়ে বেশি হেল্প হয় যখন তুমি তোমার এইচএসসি পরীক্ষাটা শেষ করবা, তারপরে তুমি মেডিকেল এডমিশনের জন্য পড়বা, তখন তুমি এই বইগুলো নিতে পারো। তো এটা আমি কেন দেখালাম এই বইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এই বইয়ের মধ্যে কিন্তু আমরা একজন মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য যত ধরনের অনুশীলনী প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, সবগুলো অনুশীলনী প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ ব্যাখ্যা সহ অ্যাড করে দেয়া আছে। এই বইটা দেখানোর তোমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে এটার গুরুত্ব বোঝানো, যে তুমি অনুশীলনী প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করো, এক্সপ্লেনেশন সহ অথবা ব্যাখ্যা সহ সলভ করতে পারলে ভালো। এবং এটা ব্যাখ্যা সহ সলভ করার উপায় কি, অনুশীলনী প্রশ্ন তুমি যখন প্র্যাকটিস করবা তখন চেষ্টা করবা নিজে নিজে অ্যান্সার করার জন্য, এবং এই রিলেটেড অন্যান্য যে ইনফরমেশন গুলো আছে সেগুলো নিজে নিজে একটু মনে করার জন্য। অনুশীলনী প্রশ্ন পড়ে ফেলার পরে তোমার টার্গেট হবে হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখে ফেলা, সকল বোর্ড প্রশ্নগুলো দেখে ফেলবা। এটা হচ্ছে তোমার সিকিউ এর জন্য, বুঝতে পারছো? এবং ওই টপিকগুলো তুমি মেইন বইয়ের মধ্যে একটু করে দাগায় রাখবা, তাহলে দেখবা পরীক্ষার আগের রাতে কষ্ট করে তোমার দাগানো লাগতেছে না। এরপরে তুমি বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এমসিকিউ, সেই জিনিসগুলো হচ্ছে তুমি সলভ করবা বিগত বছরগুলোর। কত বছরের প্রশ্ন? আমার মতে তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন সলভ করতে পারো তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, তাহলে বিগত 10 বছরের এমসিকিউ প্রশ্নগুলো তারপর সলভ করবা। তো এই কয়েকটা জিনিস তুমি যদি সলভ করে ফেলো তাহলে তোমার কিন্তু একটা চ্যাপ্টার খুব ভালো মতো একটা দখল চলে আসবে ওই চ্যাপ্টারটার উপরে। যে অ্যাঙ্গেল থেকে এই প্রশ্ন করো তুমি দেখবা কোনোভাবেই আটকাচ্ছ না। ওকে, এই একটা ব্যাপার বললাম। এরপরে যারা আরো একটু অ্যাডভান্স তারা চেষ্টা করবা হচ্ছে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছো তারা চেষ্টা করবা হচ্ছে মেডিকেল প্রশ্ন ব্যাংক। এটা হচ্ছে আরটিডিএস এর মেডিকেল প্রশ্ন ব্যাংক। ওকে, তো এটা দেখানোর উদ্দেশ্য কি, আরটিডিএস মেডিকেল প্রশ্ন ব্যাংক হোক অথবা অন্য যে কোনো প্রশ্ন ব্যাংক হোক, সেখান থেকে তুমি বিগত বছরের মেডিকেল ডেন্টাল প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ দেখে নিবা। তাহলে তুমি আগে থেকেই, ওই যে বলে না সবাই একাডেমিকের সাথে অ্যাডমিশন প্রিপারেশন, এইটাই আর কিচ্ছু না। তুমি যদি একজন ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্ট হও তাহলে তোমার টার্গেট হবে হচ্ছে ওই প্রশ্ন ব্যাংকগুলো হচ্ছে সলভ করা চ্যাপ্টার পড়ার সঙ্গে সঙ্গে। তাহলে দেখবা একাডেমিক আর অ্যাডমিশন নিয়ে তোমার আলাদাভাবে চিন্তা করা লাগতেছে না। কখনো 3 মাসে তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারবে না, এটা অসম্ভব। তোমার প্রিপারেশন এখন থেকেই শুরু করতে হবে, সেটা একাডেমিক প্লাস হচ্ছে অ্যাডমিশন। এবং আরটিডিএস এর সামনে যে তোমাদের জন্য প্রি মেডিকেল আসতে যাচ্ছে, সেখানে আমরা ঠিক এভাবেই তোমাদেরকে পড়াবো, একাডেমিক প্লাস অ্যাডমিশন ইনশাল্লাহ। তো তোমরা একটু খোঁজ খবর রাখতে থাকো, আমরা তোমাদের জানিয়ে দিব যে কবে তোমাদের জন্য এই জিনিসটা আসছে। এরপরে দেখো এলোমেলো ভাবে পড়া, এটা আমি অলরেডি বলে ফেলছি যে কোন সিকোয়েন্সে আসলে তোমার পড়াশোনাটা করা উচিত। যদি এই সিকোয়েন্সে ভালো মতো পড়াশোনা করতে পারো তাহলে দেখবা একটা গোছানো প্রস্তুতি হচ্ছে, এবং একটা গোছানো প্রস্তুতি হলে তুমি সবসময় কনফিডেন্ট থাকবা পরীক্ষার সময়।
এরপরে দেখো মেইন বই ভালোভাবে না পড়া, এটা নিয়েও কথাবার্তা বলে ফেলছি। নিয়মিত না পড়া, রেগুলার পড়তে হবে। এইচএসসি তে এসে সব ছেলে মেয়ে এই একটা জায়গায় ভুল করে, তারা হচ্ছে রেগুলার পড়াশোনাটা করে না। একদিন ধরো 1 ঘন্টা একটু পড়ছে, তো একদিন 1 ঘন্টা পড়ায় তার এত কষ্ট হয়ে গেছে যে পরে 7 দিনে তার কোনো খোঁজ খবর নাই। ওকে, তার কোনো খোঁজ খবর নাই পড়াশোনা নিয়ে। তো এরকমটা হওয়ার জন্যই তোমার পরীক্ষাটা খারাপ হয়, এরকমটা হওয়ার জন্যই তুমি সিলেবাস শেষ করতে পারো নাই, এজন্যই তুমি কোন একটা চ্যাপ্টার ভালো মতো কমপ্লিট করতে পারো নাই। এবং তুমি যদি এই প্র্যাকটিসটা নিজের মধ্যে ধরে রাখো, ইনশাআল্লাহ তোমার টেস্ট পরীক্ষা ইয়ার ফাইনালের চাইতেও খারাপ হবে। ওকে, তো এই জিনিসটা খেয়াল রাখো, এটা করা যাবে না। রেগুলার কনসিস্টেন্টলি পড়তে হবে, এটা টার্গেট নিতে হবে, টার্গেট শেষ করতে হবে। মানুষ টার্গেট ছাড়া এগোতে পারে না, এবং তুমি বুঝতে পারছো না যে তুমি কোন মানে কোন একটা লুপ হোলের মধ্যে আসো। আমি জানি না, সৃষ্টিকর্তা ভালো জানেন, আল্লাহ ভালো জানেন যে তোমরা কিসের মধ্যে আছো, কেন তোমরা এত বিভোর, এত উদাসীন কেন তোমরা। একটু জেগে উঠতে হবে, ঠিক আছে, একটু জাগতে হবে, মাথাটা একটু উঁচু করে দেখতে হবে। কারণ অলরেডি এই সময়ের মধ্যে আমি বলবো যে অলমোস্ট 80% ডিসাইডেড যে কার একাডেমিক ভালো হবে, কার এডমিশন ভালো হবে। তারা অনেক আগের থেকে অনেক ভালো করে পড়াশোনা শুরু করছে, এবং তারা যেভাবে পড়ছে তাদের সমকক্ষ হতে হলে তোমার কি পরিমাণ যে পড়াটা দিতে হবে সেটা তুমি চিন্তাও করতে পারছো না। তো আজকে ভাইয়ার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে নিজেকে একটু যাচাই করে, আজকের ভিডিওটা হচ্ছে নিজেকে যাচাই করার ভিডিও। ওকে, যে আমি কোন ভুল ট্র্যাকে আছি, এখান থেকে আমার কি কি কারেকশন করা উচিত। এরপরে হচ্ছে কত বেশি পড়া উচিত সেটা না বোঝা, এটা নিয়ে অলরেডি আমি কথা বলে ফেলছি। সো এইচএসসি 27 আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা প্রপার একটা আইডিয়া পাইছো যে কিভাবে কি পড়াশোনা করতে হবে, কিংবা কতটুকু পড়া উচিত। ওকে, তো টেস্ট পরীক্ষাটা যেন কোনোভাবেই খারাপ না হয়। আমরা পেছনের কোনো পরীক্ষা ভালো করার কোনো অপশন নাই, পেছনের পরীক্ষাগুলো খারাপ হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের পরীক্ষাগুলো যেন আমরা অনেক ভালো মতো দিতে পারি। আমাদের একাডেমিকের একটা টেনশন মাথার মধ্যে, এডমিশনের আরো বড় একটা টেনশন। সো এই দুইটা টেনশনকে একসাথে ট্যাকেল করতে জানতে হবে। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা, এবং নেক্সটে তোমাদের কোন টপিকের উপর গাইডলাইন দরকার, কিংবা তোমাদের যদি কোনো ক্লাস দরকার সেটাও জানাবা, সেটা আমরা প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এইচএসসি 27 তোমার জার্নি আবার শুরু হয়েছে। তুমি হয়তোবা একটা ব্যর্থতার মুখ দেখে আসছো ইয়ার ফাইনালে, রেজাল্টটা এখন হয়তোবা পাবলিশ হয় নাই, রেজাল্ট আসলে কাদো কাদো অবস্থা হয়তোবা সামনে হবে, কিন্তু এখন থেকে সামনের পরীক্ষার জন্য আবার নতুন করে নিজেকে প্রিপেয়ার করা শুরু করো। আরো বড় যুদ্ধ সামনে, আরো অনেক বড় একটা টার্গেট সামনে। তো ইনশাল্লাহ পারবা তোমরা, ভালো করে পড়াশোনা করো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।